দর্শক, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে গাড়ি থেকে নামিয়ে গণধুলাই করছে পশ্চিমবঙ্গের সাধারণ জনতা। মুসলিমরা এবার শুভেন্দুর বাড়ি ঘেরাও করে আগুন লাগায়। এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না, প্রথমত বলি এদিকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গাড়ি থেকে নামিয়ে আক্রমণ করেছে মুসলিমরা। মুসলিমদের আক্রমণে পশ্চিমবঙ্গে তুলপাড় পরিস্থিতি, হিন্দু মুসলিমের সংঘর্ষ, নরেন্দ্র মোদী বিপদে। শুভেন্দু অধিকারীরা বলছেন যে মুসলমানদের মেরে তাড়াবো। ভাইজানের কাছে ওই নবসূত্র ভাইরা মতুয়া সমাজের পক্ষ থেকে একটা টিম ভাইজানের কাছে গিয়েছিলেন, যারা কলকাতায় মিছিল করেছে কয়েক হাজার মতুয়া। তৃণমূল গুটিয়ে কংগ্রেসে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি দিল্লির রাজনৈতিক মঞ্চে চলছে নতুন কোনো মেগা সিরিয়াল? ভারতের রাজনীতিতে এখন যা চলছে তাদের নেটফ্লিক্সও লজ্জা পেয়ে যাবে। একদিকে তৃণমূলের ভাঙনের সুর, অন্যদিকে দিল্লিতে গোপন বৈঠক, আর তার মাঝে এমন এক খবর যা শুনে রাজনৈতিক মহলে চায়ের কাপ থেকে বিস্কুট পড়ে যাওয়ার জোগাড়। কংগ্রেস নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সহসভাপতির পদ অফার করছে। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অভিযোগ আছে। দাদা, আপনি কি ঠিক করেছেন বলুন তো? সারাদিন জ্যামপ্যাক অ্যাকশন চলছে। এই নেতাকে ধরছেন, ওই নেতাকে ডিম ছেঁড়া হচ্ছে, ওই নেতার শাস্তি হচ্ছে, ওই নেতা পালিয়ে বেড়াচ্ছে, সেই সব নিয়ে তো সারাদিন নিঃশ্বাস ফেলার সময় নেই। তো মানুষ কি রাত্রিবেলাতে একটু ঘুমোবে না, একটু বিশ্রাম টিশ্রাম নেবে না? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ এবার আতঙ্কে আছে। শুভেন্দু অধিকারী সরাসরি বিপদের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের জনগণের আক্রমণে। আপনারা দেখেছিলেন শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় বসেছিলেন, ঠিক তখন থেকেই মুসলিমদের উপর, হিন্দুদের উপর অত্যাচার শুরু করেছিল। এখন সেই হিন্দু মুসলিম একজোট হয়ে শুভেন্দুর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং পশ্চিমবঙ্গে নতুন একটি পরিস্থিতি তৈরি করে সম্পূর্ণ ভারতের মানুষ ভয়ে আছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজনীতির সর্বশেষ অবস্থা সবকিছুই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো আমাদের এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। শুভেন্দুকে গ্রাম ছাড়া করো। আজ সকাল থেকেই নন্দীগ্রামের গ্রামে উত্তেজনা চরমে। শত শত নারী, পুরুষ, কৃষক, ছাত্র সবাই একজোট হয়ে বিক্ষোভে ফেটে পড়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে। তাদের একটাই দাবি, ধর্মের নামে বিভাজনের রাজনীতি আর নয়। বিজেপির এই বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী একাধিকবার হিন্দু মুসলিম বিভেদের আগুনে ঘি ঢেলেছেন বলে অভিযোগ। গ্রামবাসীদের ভাষায় ওর মুখে শুধু সাম্প্রদায়িক উস্কানি। কখনো বলে মুসলিমরা হিন্দুদের দখলে নিচ্ছে, আবার কখনো মুসলিমদেরকে ভয় দেখায় বিজেপির নাম করে। এই ফাঁদে পড়ে বাংলার মানুষের মধ্যে এক অদৃশ্য দেয়াল গড়ে উঠছে, আর সেই দেয়াল আজ ভাঙতে নেমেছে নন্দীগ্রামবাসী। আমার সন্তান কি শিখবে যদি নেতারাই ঘৃণা ছড়ায়? আগেও জুতা মারা হয়েছিল এই লোককে, তবুও শিক্ষা হয়নি। ওর জায়গা বিধানসভায় না, ওর জায়গা জেলে। লোকজন এখন বলতে শুরু করেছে, শুধু বক্তৃতা দিয়ে নয়, শুভেন্দু এখন আর জনগণের নেতা নন, সে এখন একটা বিভেদ সৃষ্টিকারী মুখপাত্র, যাকে বাংলার জমিতে আর জায়গা দেওয়া যাবে না। ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে, এই চুরি গবে ও কেন মুসলমানদের অপরাধ কিনা করছে। সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন, তৃণমূল কর্মী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ। সোনারপুরের কামরাবাদ নস্কর পাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী ও তার ছেলের বিরুদ্ধে। সোমবার ভোর রাতে আগুন লাগানোর অভিযোগ, ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী সৌমেন দাসের বাড়িতে আগুন লাগে। অভিযোগের তীর তৃণমূলের নবীন নস্কর ও তার ছেলের দিকে। সৌমেনের দাবি, দীর্ঘদিন ধরে তার বাড়ির সামনে নোংরা ফেলা হচ্ছিল, এর প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ, এরপরই রাতে বাড়িতে এসে আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়ে যায় অভিযুক্তরা। সোমবার ভোর রাতে সৌমেনের বাড়িতে আগুন লাগে বলে অভিযোগ। আগুনে ঘরের বেশ কিছু জিনিসপত্র পুড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। যারা হকার, যারা স্টেশনে আছে, তারা যদি সৎভাবে রোজগার করে বড় লোক হয়, তাতে ক্ষতিটা কোথায়? সজল ঘোষের মতো বা শুভেন্দু অধিকারীর মতো তো নারদার সময় টাকা গুজে পকেটে ঢুকে বড় লোক হচ্ছে না অনৈতিকভাবে। তারা নিজেরা খাটছে, নিজেরা দিনের পর দিন সেখানে পড়ে থাকছে, সারা দিন সকাল থেকে রাত অবধি খাটছে, দিয়ে সেই টাকা দিয়ে তাদের ছেলেমেয়ের পড়াশোনা, বাসস্থান, খাওয়া দাওয়া সমস্ত কিছু সুনিশ্চিত করছে। যারা আসলে ভোট দিয়ে জিতিয়ে বিজেপিকে ক্ষমতায় আনলো, তাদের পেটে লাথি মারা হচ্ছে।
বিজেপি হিন্দুত্বর যে কথা বলে সেটা আসলে হিন্দুকে মুড়ি বানাবার জন্য। সবকা সাথ সবকা বিকাশ হলো নাকি সব ঘুরিয়ে দিয়ে আম্বানির দিকে বিজেপি তাদের পেটে লাথি মেরে ওই আম্বানি আদানির মতো কিছু গুন্ডারা আছে যারা এক মাফিয়া চালায়, তাদের এই টাকা পয়সার এই বিরাট যে ব্যাংক আছে সেখান থেকে যে মাফিয়াটা তারা চালায় সেইটার পক্ষে দাঁড়িয়ে নিজেদের বিজেপির যে পার্টি অফিস আছে তাতে টাকা ভরে সেইটাকে দিনের পর দিন একটা 5 স্টার হোটেলে পরিণত করতে চায়। এটা স্পষ্ট যে বিজেপি হিন্দুদের পার্টি না, বিজেপি গুজরাটি পুঁজিপতিদের পার্টি। এই সরকার যে গরিবের সরকার নয়, এই সরকার যে সাধারণ মানুষের সরকার নয়, এটা বড়লোকদের সরকার, সুবিধাবাদীদের সরকার, সেটা বারবার করে তারা পরিষ্কার করে দিচ্ছে এই কাজগুলোর মাধ্যমে। সংগ্রাম চলছে, এই সরকারটা বিজেপি চালাচ্ছে, এই বুলডোজার রাজ, এই হকার উচ্ছেদের যে উদ্ধত্ত বিজেপি দেখা, এই বিজেপি সরকার আসলে একমাত্র আম্বানি আদানির বন্ধু। মোদির বাবা সাভারকার যে কিনা ওই ব্রিটিশের পাচার থেকে ছিল সেও দেয়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ভয় নয় ভরসাহীন, কিন্তু কার্যত তাদের কাজকর্মে যে সমস্ত চিত্র উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, কখনো দমদম, কখনো আবার যাদবপুর, বিভিন্ন জায়গায় ধ্বংসের চিত্র ফুটে আসছে। বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছেন যে সমস্ত গরিব হকাররা, তাদেরকে কোনো রকম পুনর্বাসন ছাড়াই এই ধরনের কাজ করা হচ্ছে। আর এই নিয়ে প্রতিবাদে নেমেছেন বামপন্থী কর্মীরা। তারা কি বলছেন দেখুন বিস্তারিত। সবকা সাথ সবকা বিকাশ হলো নাকি সব ঘুরিয়ে দিয়ে আম্বানির বিকাশ হলো ঠিক বুঝতে পারলাম না। প্রথম কথা, গতবারও আমরা একটা বক্তব্য নিয়ে এসেছিলাম, আমরা মেহনতি মানুষের কথা বলি, আমরা সেই মানুষ যারা খেটে খেয়ে বেঁচে থাকে, যাদের রুটি রুজি এই হকার, যাদের রুটি রুজি হচ্ছে স্টেশনে থেকে সেখানে একটি ছোট দোকান চালানো, তাদের পক্ষে আমরা দাঁড়াই। উল্টো দিকে বিজেপি তাদের পেটে লাথি মেরে ওই আম্বানি আদানির মতো কিছু গুন্ডারা আছে যারা এক মাফিয়া চালায়, তাদের এই টাকা পয়সার এই বিরাট যে ব্যাংক আছে সেখান থেকে যে মাফিয়াটা তারা চালায় সেইটার পক্ষে দাঁড়িয়ে নিজেদের বিজেপির যে পার্টি অফিস আছে তাতে টাকা ভরে সেইটাকে দিনের পর দিন একটা 5 স্টার হোটেলে পরিণত করতে চায়। শুভেন্দু অধিকারীরা বলছেন যে মুসলমানদের মেরে তাড়াবো। ভাইজানের কাছে ওই নবসূত্র ভাইরা মতুয়া সমাজের পক্ষ থেকে একটা টিম ভাইজানের কাছে গিয়েছিলেন, যারা কলকাতায় মিছিল করেছে কয়েক হাজার মতুয়া, যে আমরা সবাই নাগরিক, আমাদের নাগরিকত্ব দিতে হবে। সিএ করেছো ভালো হয়েছে, কিন্তু আমাদের আপত্তি একটা লাইনে, আমাদের আপত্তি আছে। আমরা বারবার বলেছি যে সেখানে কেন বলা থাকবে যে সমস্ত ধর্মের লোকেদের যারা বিদেশ থেকে আসছে তাদের নাগরিকত্ব দেওয়া যাবে একমাত্র মুসলমান ছাড়া। এটা কেন বলা হবে? আমার মাইক্রোফোনের আওয়াজ যদি আমার অমুসলিম ভাইদের কানে পৌঁছয়, আমি তাদের জন্য বলবো এটা বিজেপির দ্বিচারিতা। একদিকে হিন্দুত্বের কথা বলা হচ্ছে, আর শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বসুন্ধরা আমার আত্মীয়। তাই যদি হয়, শ্রীকৃষ্ণ তো বলে যাননি ভগবান শ্রীকৃষ্ণ যে একমাত্র মুসলমান ছাড়া ভারতবর্ষ তোমার সবাই আত্মীয়, তাহলে এরা কোন হিন্দুত্ব পালন করে? এই প্রশ্নটা করতে হবে। এরা হিন্দুদের সবচাইতে বড় সর্বনাশ করছে, এরা হিন্দুদের সবচাইতে বড় সর্বনাশ করছে। মুসলমানের তো সর্বনাশ করবেই, সেটা তো স্বাভাবিক, কারণ এই দলটার জন্ম হয়েছে আরএসএস এর গর্ভে জন্ম হয়েছে। এই দলটাকে পৃষ্ঠপোষকতা করে মোহন ভাগবত অ্যান্ড কোম্পানি, তাহলে এরা মুসলমানদের সর্বনাশ করবে। শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, ভালো কথা। তাহলে তোমার ওই পেট্রোল পাম্প যেটা আছে সেখানে মুসলমানের ছেলে গেলে তুমি 105 টাকা পেট্রোল নাও, অসুবিধে নেই, পারলে 110 টাকা নাও, পারলে 110 টাকা নাও। কিন্তু আমার হিন্দু ঘরের সন্তান যখন যাবে তার থেকে 50 টাকা পেট্রোল নিতে হবে। শুভেন্দু তুমি যদি এটা পারো তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দাও, আর না হলে হিন্দু মুসলমান ভাই ভাই। এই স্লোগান ভারতবর্ষের আজাদির আগে থাকতে ছিল। এই স্লোগান আমার পীর দাদা হুজুর পীর কেবলা দিয়েছিলেন। এই স্লোগান মহাত্মা গান্ধীদের স্লোগান, এই স্লোগান রবীন্দ্রনাথ ঠাকুরের স্লোগান, এই স্লোগানই বজায় থাকবে। শুভেন্দু অধিকারীরা বলছেন যে মুসলমানদের মেরে তাড়াবো। আমার একজন ইয়ারের সঙ্গে কথা হচ্ছিল এসআইআর নিয়ে, ইয়ারও বললেন যে ভাই আমরা কাজ করতে গিয়ে দেখছি মুসলমানদের কাগজপত্র সব ওকে আছে, মুসলমানরা দীর্ঘদিন ধরে তারা কাগজপত্র ঠিকঠাক করে নিয়েছে। আতঙ্কে আছে আমাদের মতুয়া ভাইরা, আতঙ্কে আছে আমাদের নবসূত্র ভাইরা, আর তাই সেই নবসূত্র ভাইদের অভয় দিয়ে আমার আপনার প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন আপনারা আতঙ্কিত হবেন না। ভাইজানের কাছে ওই নবসূত্র ভাইরা
মতুয়া সমাজের পক্ষ থেকে একটা টিম ভাইজানের কাছে গিয়েছিলেন, যারা কলকাতায় মিছিল করেছে কয়েক হাজার মতুয়া, যে আমরা সবাই নাগরিক, আমাদের নাগরিকত্ব দিতে হবে। আমরা বলেছি আপনারা নাগরিকত্ব চাইবেন না, আপনারাও এদেশের নাগরিক। যারা শান্তনু ঠাকুর মতুয়াদের ভোটে নির্বাচিত হলো, হয়ে এখন বলছে তোমাদের নাগরিকত্ব দেবো, ভালো করে ভেবেচিন্তে দেখুন, আলাপ আলোচনা করবেন অমুসলিম বন্ধুদের সঙ্গে। যে শান্তনু ঠাকুর বলছে নাগরিকত্ব দেব, তাহলে প্রথম শান্তনু ঠাকুর, প্রথম বিজেপির নেতা, তোমরা ওদের দ্বারা নির্বাচিত হয়েছো, তাহলে ওরা যদি বেনাগরিক হয় তোমার নির্বাচিত হওয়াটাও কিন্তু বেআইনি। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অভিযোগ আছে। দাদা আপনি কি ঠিক করেছেন বলুন তো? সারাদিন জ্যাম্প্যাক অ্যাকশন চলছে, এই নেতাকে ধরছেন, ওই নেতাকে ডিম ছেঁড়া হচ্ছে, ওই নেতার শাস্তি হচ্ছে, ওই নেতা পালিয়ে বেড়াচ্ছে, সেই সব নিয়ে তো সারাদিন নিঃশ্বাস ফেলার সময় নেই। তো মানুষ কি রাত্রিবেলাতে একটু ঘুমোবে না, একটু বিশ্রাম টিশ্রাম নেবে না? এই রাত্রিবেলায় দুটোর সময় যে অভিষেকের মতো চিটিং বাজ তার বাড়িটা ঘিরে ফেলা হলো, তো সারা রাত কি এবার টিভি চালিয়ে খুলে বসে থাকতে হবে নাকি? এ কি শুরু করেছেন বলুন তো? আজকে আপনারা জানেন যে সারা দিন ধরেই হই হই রই রই যেটা চলছে, কালীঘাটে মরা কান্না শুরু হয়ে গেছে যে অভিষেক ব্যানার্জির বাড়ি মাঝরাত্রে ঘিরে ফেলেছে পুলিশ। এবং তারপর অভিষেক যখন তদন্তে সহযোগিতা করছে না, অভিষেকের পিসি মমতা ছুটে এসছে, তাও কোনো কথা শোনেনি। শেষে গ্যাস কাটার দিয়ে অভিষেকের বাড়ির দরজা কেটে ভেতরে পুলিশ ঢুকেছে। বিশ্বাস করুন সেদিনকে 2024-এর 15ই সেপ্টেম্বরের কথা মনে পড়ে যাচ্ছে, যেদিনকে আমার বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ। নিচে অন্তত 5 গাড়ি দাঁড়িয়ে আছে, গোটা 50 পুলিশ নিচে, আর উপরে আমার ঘরে, আমার ফ্ল্যাটে অন্তত 22টা অফিসার ঢুকেছে, যার মধ্যে 17টা আবার মুসলিম, এবং তাদের মধ্যে অনেকের উর্দি নেই। কি তাণ্ডব সারাদিন ধরে চলেছে। আমার 8 বছরের ফুটফুটে ছেলেটা, তাকে অবধি ছাড়েনি, তার উপরে মেন্টাল টর্চার করেছে, আমার স্ত্রীকে অবধি মেন্টাল টর্চার করেছে। সেই দিনগুলোর কথা মনে পড়ছে 2021-এর 2রা মেয়ের কথা, যার পর 6টা মাস আমার ছেলেকে, আমার বউকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে, লুকিয়ে বেড়াতে হয়েছে এই হারমাদ বাহিনীর জন্য। কেন এদের চুরি দুর্নীতির কথাটা মানুষের সামনে আসছিলাম। তো যে সীমাহীন অত্যাচার করেছে, যে পাপ করেছে, তার হিসেব সুদ সমেত হচ্ছে। ওই একজন উপরে বসে আছে, সব হিসেবটা করছে। শুদ্ধশীল ঘোষের বাড়ির দরজা ভাঙিয়েছিলে না শাবল গাঁইতি দিয়ে, আজকে অভিষেক ব্যানার্জি তোমার বাড়ির দরজা গ্যাস কাটার দিয়ে পুলিশ ঢুকলো, মাঝরাতে ঘিরে ফেললো। দেখো কিরকম লাগে। আমি তো কোনো পাপ করিনি, অন্যায় করিনি, তারপরও এই বদমাইশিটা আমার সঙ্গে করেছিলে, আর আজকে তোমার পাপের পুরো হিসেবটা হচ্ছে, আর এরকম করেই ফেরত আসে। তো যারা অভিষেক ব্যানার্জির এই জিনিসটা নিয়ে ভাবছেন যে আজকে বোধহয় ভালোই রগরানি হয়েছে ভাইপোকে, তারা বোধহয় ভুলে যাচ্ছেন আগামী 72টা ঘন্টা এই ভাইপো, এই অভিষেক, এই বদমাইশ অভিষেকের জীবনে কি আসতে চলেছে, কোন ঝড়টা আসতে চলেছে। এবং সেই 72 ঘন্টাটা যদি কোনো রকমের সার্ভাইভ করে যায়, তারপরও অভিষেকের কিন্তু বাঁচার, মানে জেলের হাত থেকে বাঁচার খুব একটা জায়গা, খুব একটা অপশন থাকছে না। কেন দেখুন, আমরা ইতিমধ্যেই জানি যে সই জাল কাণ্ড, যেটাতে ফাইনালি পালিয়ে বেরিয়ে লুকিয়ে চুরিয়েও অভিষেক কেসও করতে পারেনি, মহামান্য আদালতের নির্দেশে আসতে হয়েছে, সিআইডির জেরা ফেস করতে হয়েছে, এবং সেখানেও বাবুসোনা খুব টেম্পার দেখাতে গিয়েছিল। কিন্তু ফেরেববাজ অভিষেক আসল জায়গাটাই ঘেঁটে দেওয়ার চেষ্টা করছিল, সেটা হচ্ছে এই রেজলিউশন কপি। আরে দেখাবে কোথা থেকে ফেরেববাজিটা, চিটিংবাজিটা এই অভিষেক তো ওইখানেই করেছে। ফলে সেই রেজলিউশনের অরিজিনাল কপিটা নিয়ে এই অভিষেককে রবিবার, অর্থাৎ আগামীকাল দুপুর 12টার সময় সিআইডির হেডকোয়ার্টার ভবানী ভবনে দেখা করতে বলেছে। মানে আগামীকালও ভালো করে রগরানি পালিশ চলবে এই অভিষেককে। এরপর কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবরুজে আপনি যা খুশি করবেন। স্পেসিফিক সিঙ্গুর এবং টাটা, এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সব কিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে
শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয়। এই পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।